ছাত্রছাত্রীরা এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের এসপি ম্যাম চলে এসেছি আজকের একটা যে ভিডিওটা নিয়ে। সেই ভিডিওটা মূলত একটা গাইডেন্স বলতে পারো, তোমাদের জন্য কিছু গাইডেন্স নিয়ে আজকের এই ভিডিও, যেটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে ভবিষ্যতের জন্য। তোমরা মাধ্যমিক পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো। এইবার এখন এই সময়ে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকেই চিন্তিত হয়ে রয়েছো যে কে কোন স্ট্রিমে যাবে, কোন সাবজেক্ট চুজ করবে, সেই বিষয়ে প্রত্যেকেই কিন্তু তোমরা এখন চিন্তিত হয়ে পড়েছো। তো এই বিষয়ে অনেকেই তোমরা জানতেও চেয়েছো যে কোন বিভাগের কোন বিষয়গুলো ঠিকঠাকভাবে চুজ করলে সেটা বেশি স্কোরিং হয়ে যায় বা কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যায়, সেই সম্পর্কে তোমরা অনেকেই জানতে চেয়েছো। আজকের এই ভিডিওটা মূলত আর্টস যারা নেবে বলে ভেবে নিয়েছো, যারা ঠিক করেই ফেলেছো যে কলা বিভাগ অর্থাৎ আর্টস নিয়ে পড়াশোনা করবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর্টসের কোন কোন সাবজেক্ট তোমাকে বেশি স্কোর করতে সাহায্য করতে পারে বা কোন কোন সাবজেক্ট তোমার কেরিয়ার ওরিয়েন্টেড হতে পারে, সেই সম্পর্কিত কিন্তু আজকের এই ভিডিও। ক্লাস 11-এ ভর্তির জন্য যারা যারা ভাবছো যে আর্টস নিয়ে পড়াশোনা করবে, তারা ঠিক কোন কোন সাবজেক্টগুলো চুজ করতে পারো, তার সেই সাবজেক্টের ভবিষ্যৎ কি, সেই সম্পর্কিত কিছু আলোচনাও থাকছে এই ভিডিওতে। তাছাড়া কোন সাবজেক্টগুলো খুব সহজে নাম্বার তোলা যায় এবং কোন সাবজেক্টগুলোতে অল্প পড়ে বেশি নাম্বার পাওয়া যেতে পারে সেটাও বলে দেবো। তেমনি বলবো যে কোন সাবজেক্টে একটু বেশি খাটতে হলেও সেটাতেও অনেক বেশি স্কোর করা যায়, বা ভবিষ্যতে যে সমস্ত চাকরি পরীক্ষা, সেই পরীক্ষাগুলোতে কোন কোন সাবজেক্টগুলো বেশি কাজে লাগে, সেইগুলোও কিন্তু তুমি পেয়ে যাবে আজকের এই ভিডিওটায়। তাই ভিডিওটা পুরো একদম সম্পূর্ণ দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, তাহলেই তুমি একটা সঠিক গাইডেন্স পেয়ে যাবে। দেখো, গাইডেন্সের অভাবে আমরা কিন্তু ভবিষ্যতের দিশা ঠিক করে পাই না। তাই তোমাদের প্রয়োজন একটা সঠিক গাইডলাইনের। আমি চেষ্টা করছি এই ভিডিওতে তোমাদেরকে সেটাই দেওয়ার। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে পাও, তাহলে আমার মনে হয় যে তোমরা নিশ্চয়ই একটা ধারণা লাভ করবে এবং সেখান থেকে তোমাদের ভবিষ্যৎটা অবশ্যই সুরক্ষিত করতে পারবে। আমাদের একটা প্রচলিত ধারণাই আছে যে সায়েন্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল, খুব ভালো, আর্টস সাবজেক্টের কোনো ভবিষ্যৎ নেই। এই ধারণাটা কিন্তু সর্বৈব মিথ্যা। আর্টসের কোনো ভবিষ্যৎ নেই, এটা একেবারেই ঠিক কথা নয়। এবং যে যে সাবজেক্টগুলো তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে, সেইগুলো তো আমি আজকের ভিডিওতে বলছি। এবং কি তুমি এটাও তোমাকে আমি বলবো যে তুমি নিজে নিজে আর্টস এই সাবজেক্টটাকে, এই বিভাগটাকে চুজ করেছো বলে নিজে কখনোই নিজেকে সংকুচিত করে রাখবে না। তুমি সবসময় এটাই ভাববে যে তোমারও লাইফ আছে এবং তুমি যদি সেদিকে বেশি ফোকাসড হও, তাহলে সেটাকেও অবশ্যই উজ্জ্বল করা সম্ভব, তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করা সম্ভব। তোমার বন্ধু যে এতদিন তোমার সহপাঠী হিসেবে তোমারই পাশে থেকেছে, সে সায়েন্স নিয়ে পড়তে চেয়েছে, তার মানে কিন্তু এই নয় যে তোমাকেও সেই সায়েন্সেই পড়তে হবে। প্রথমত তোমাকে তোমার মনের কথা ভাবতে হবে, তোমার মন কি চাইছে, তুমি কোন কোন সাবজেক্ট প্রেফার করো, কোন কোন সাবজেক্ট তোমার ভালো লাগে, সেই অনুযায়ী তুমি তোমার বিভাগটা বেছে নেবে। সেটা সায়েন্স হবে না আর্টস হবে না কমার্স হবে। তো সেই হিসেবেই নিশ্চয়ই তুমি বেছে নিয়েছো যে আর্টসটা নিয়েই তুমি ভবিষ্যতে এগোতে চাইছো, সেই কারণেই তুমি এই ভিডিওটা দেখতে এসেছো। তো এবার আমি তোমাদেরকে জানাবো যে আর্টসের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো তোমরা বাছতে পারো, যে সাবজেক্টগুলো বেশি স্কোরিং সাবজেক্ট সেটাও তোমাদেরকে যেমন জানাবো, তেমনি কোন সাবজেক্টগুলোর জন্য কেরিয়ার কতটা নির্ভরশীল সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো তোমরা যখন প্রথম ক্লাস 11-এ ভর্তি হবে, সেখানে তোমরা দেখবে যে তোমাদেরকে কম্পালসারি সাবজেক্ট হিসাবে দুটো সাবজেক্ট রাখতেই হবে, সেটা হচ্ছে বাংলা আর ইংরাজি। সমস্ত স্ট্রিমের জন্যই কিন্তু এটা কম্পালসারি সাবজেক্ট এবং সবার জন্যই একই সিলেবাস। সায়েন্স আর্টস কমার্স সবার জন্যই কিন্তু বাংলা আর ইংরেজি সিলেবাসটা একই থাকবে। এরপরে কম্পালসারি সাবজেক্টের বাইরে গিয়ে তোমাদেরকে আদার সাবজেক্ট হিসাবে স্ট্রিম অনুযায়ী 3টে করে সাবজেক্ট চুজ করতে হবে। তো তোমাদের আর্টসের ক্ষেত্রে বলছি, সেখানেও তোমরা 3টে সাবজেক্ট চুজ করতে পারো। এবার এই 3টে সাবজেক্ট আর কম্পালসারি দুটো মিলিয়ে টোটাল 5 সাবজেক্ট হয়ে গেল। এরপরেও আরও একটা তুমি নিতে পারো, আবার নাও নিতে পারো, যেটাকে বলা হচ্ছে ঐচ্ছিক বিষয়। তুমি আরও একটা এক্সট্রা সাবজেক্ট রাখতে পারো। সেই ঐচ্ছিক বিষয়টাকে তুমি নিয়ে যখন পড়াশোনা করছো, কেন রাখবে সেটা? যখন আমাকে 5টা সাবজেক্ট রাখলেই হয়ে যাচ্ছে, তাহলে আমি আরও একটা কেন রাখবো? কারণ এই জায়গায় একটা টার্ম হচ্ছে কি বেস্ট 5।
তুমি 3টে সাবজেক্ট চুজ করেছো তোমার আর্টসের সাবজেক্ট হিসাবে, তার সঙ্গে কম্পালসারি 2টো, তাহলে টোটাল 5 হয়ে গেল। এই বেস 5-এর ওপর নির্ভর করে, মানে তোমার স্কোরিংটা কোন কোন সাবজেক্টের বেশি ভালো সেই হিসেবে 5টা সাবজেক্টকে বেছে নেওয়া হবে। এইবার তুমি যদি একটা 4th সাবজেক্ট বা এই যেটা বললাম ঐচ্ছিক বিষয়, সেই বিষয়টাকে যদি তুমি অন্য আরেকটা বিষয় নাও যেই বিষয়টা খুব স্কোরিং খুব ভালো নাম্বার ওঠে, তাহলে কি হলো, তোমার এই 6টা সাবজেক্টের মধ্যে যে 5টা সাবজেক্টের নাম্বার বেশি উঠবে সেটাই কিন্তু তোমার মূল্যায়ন করা হবে। জায়গাটা যাতে তোমাদের আরো পরিষ্কার হয়ে যায় সেই জন্য আমি আরো একটু তোমাদের বলছি যে তোমরা যখন ক্লাস 11-এ ভর্তি হবে সেখানে তোমাদেরকে প্রত্যেকটা স্ট্রিমের জন্যই 5টা সাবজেক্ট রাখতেই হবে। 5টার মধ্যে কম্পালসারি সাবজেক্ট হিসেবে বাংলা ইংরেজি থাকতেই হবে। বাকি আরো 3টে সাবজেক্ট তুমি তোমার পছন্দ মতো বেছে নেবে। অবশ্যই তোমার স্কুলে সেই সাবজেক্টগুলো থাকা চাই, সেই হিসেবে তুমি 3টে বেছে নিলে। এই হয়ে গেল মোট 5টা সাবজেক্ট। এরপরে আরো একটা সাবজেক্ট, সেটা কিন্তু অপশনাল, তুমি সেটা রাখতেও পারো নাও পারো। এই সাবজেক্টটাকে বলা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয়, অর্থাৎ এটা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি রাখতেও পারো নাও পারো। এইবার এই জায়গায় তোমাদেরকে যে কথাটা না বললেই নয় যে তুমি কেন রাখবে বিষয়টা, বা যদি তুমি না রাখো তাহলে কি হবে। তো তোমার যে 5টা সাবজেক্ট রাখতেই হচ্ছে সেটা তো তুমি নিচ্ছই, তার সঙ্গে সঙ্গে তুমি 6 নম্বর সাবজেক্ট হিসেবে এটা যদি রাখো তোমার ইচ্ছা অনুযায়ী, এমন একটা সাবজেক্ট যেটা খুব বেশি স্কোর করা সম্ভব, খুব ভালো নম্বর তোলা সম্ভব, তাহলে কি হবে, তোমার এই বেস্ট 5 ফ্যাক্টরের যে যে সাবজেক্টগুলোতে নাম্বার তুমি বেশি পাচ্ছ সেই নাম্বারগুলোর কিন্তুই তোমার অ্যাড হবে তোমার রিপোর্ট কার্ডের সময়। তো সেই জায়গার জন্যই এই 6 নম্বর সাবজেক্টটা তুমি রাখতে পারো। এইবার তোমাদের মধ্যে থেকে যায় এমন বেশ কিছু স্টুডেন্ট যারা কিন্তু একটু ইংরেজিতে দুর্বল, সেক্ষেত্রে তো আমি বলবো যে এই সাবজেক্টটা তোমাদের অবশ্যই, মানে 6 নম্বর সাবজেক্ট বা ঐচ্ছিক বিষয়টা তোমাদের অবশ্যই রাখা উচিত। সেক্ষেত্রে কেন তুমি রাখবে, কারণ তোমার যদি ইংরাজি বিষয়টাতে যদি নাম্বার কিছুটা হলে কম আসে, আর অন্য যেটা ওই তুমি ইলেকটিভ সাবজেক্ট হিসেবে রেখেছো সেই সাবজেক্টে যদি নাম্বার বেশি আসে, তাহলে কিন্তু তোমার যখন টোটাল করা হবে ওই যেটায় বেশি স্কোর করেছো সেই সাবজেক্টের নাম্বারটাই কিন্তু নেওয়া হবে। সেই হিসেবে বলবো যে তোমাদেরকে একটা সাবজেক্ট যে সাবজেক্টের নাম্বারটা বেশি পাওয়া যায় সেরকম একটা সাবজেক্ট তুমি চুজ করতে পারো ঐচ্ছিক বিষয় বা ইলেকটিভ সাবজেক্ট বা 4th সাবজেক্ট হিসেবে। পাশাপাশি তোমাদেরকে কিন্তু আমি এটাও বলবো, যারা অনেকটা বেশি নাম্বার পেতে চাও প্রতিটা বিষয়ের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা ঐচ্ছিক বিষয়টা নাও রাখতে পারো। কারণ কি, কারণ ঐচ্ছিক বিষয় হিসেবে বিষয়টা রাখলেও তোমাকে তো 6টা সেখানে সাবজেক্ট পড়ে যেতে হচ্ছে। তো তুমি যদি প্রথম থেকেই ওই 5টা সাবজেক্টকেই সমান গুরুত্ব দিয়ে পড়তে পারো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে ওই 5টা সাবজেক্ট সমান গুরুত্ব পেলে সেখানে তোমার এমনি স্কোর কিন্তু অনেকটাই বেশি হয়ে যাবে। তাহলে তোমাকে আরও একটা সাবজেক্ট এক্সট্রা করে পড়তে হচ্ছে না। আমি বললাম 4th সাবজেক্টটা তাদেরই ক্যারি করা উচিত যারা মনে হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট, মূলত বেশিরভাগ জনই থাকে ইংলিশ একটু দুর্বল, তাদের ক্ষেত্রে বললাম যে তোমাদের কিন্তু 4th সাবজেক্টটা রাখলেই ভালো হবে। আর যারা ভাবছো যে না আমি ওই জায়গাটায় যথেষ্টই স্ট্রং এবং ভবিষ্যতে আমি আরও বেশি ডেডিকেশনের সঙ্গে আমি প্রত্যেকটা সাবজেক্টকে পড়বো, প্রত্যেকটা সাবজেক্টকেই ফোকাস করবো খুব ভালো করে, তাহলে সেক্ষেত্রে বলবো তোমরা ইলেকটিভ সাবজেক্টটা নাই রাখো। কারণ একটা সাবজেক্ট এক্সট্রা থাকা মানে সেখানে তোমাকে সময় দিতে হবে এবং সেটাকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাই যারা অনেকটা বেশি নাম্বার পেতে চাইছো তাদের জন্য ঐচ্ছিক বিষয়টা কিন্তু খুব বেশি কার্যকরী নয়, কারণ গড়পড়তা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেই প্রায় একই নম্বর চলে আসবে। তাই সেক্ষেত্রে না রাখাটাই ভালো। আর যাদের মনে হচ্ছে আমরা কোনো একটা সাবজেক্টের ক্ষেত্রে দুর্বল আছি, সেই জায়গাটা কভার আপ করার জন্য তোমাদেরকে বলবো 4th সাবজেক্টটা তোমরা অবশ্যই রাখবে। এখন আমি তোমাদের জানিয়ে দেব যে তোমরা আর্টসের কোন কোন সাবজেক্টকে তোমরা ভবিষ্যতের জন্য বাঁচতে পারো, ক্লাস 11-এ কোন কোন সাবজেক্ট তোমরা রাখতে পারো। তবে সেই কথাটা জানানোর আগে তোমাদেরকে এটাও জানিয়ে দিই যে ধরো এমন কোনো সাবজেক্ট তুমি পছন্দ করলে যেটা কিন্তু লোকের মুখের শোনা ভালো একটা সাবজেক্ট, কিন্তু আদৌ তোমার সেই সম্পর্কে কোনো রকম আইডিয়া তো নেই, এমনকি তুমি ভালোও বাসো না, তাহলে সেই সাবজেক্টটা যদি নিয়ে ফেলো তুমি, তাহলে যেটা আমরা পছন্দ করি না সেই কাজটা আমাদের কিন্তু ভালোভাবে আমরা করতেও পারি না। তাই তুমি পছন্দ করো এমন সাবজেক্টই কিন্তু তোমার বেছে নেওয়াটা দরকার। তবে
তোমাদের এই আর্টস নিয়ে যারা পড়াশোনা করবে বলে ভেবেছো, সেখানে এমন অনেক সাবজেক্ট আছে যেগুলো সম্পর্কে আগে তোমাদের কোনো কনসেপ্টই ছিল না। ক্লাস 10 পর্যন্ত তোমাদের এই বিষয়ের কোনো আইডিয়া ছিল না, একেবারে নতুন সাবজেক্ট। কিন্তু নতুন সাবজেক্ট হলেও খুব ইন্টারেস্টিং সাবজেক্ট আছে, অনেক সাবজেক্ট এরকম পাবেই তুমি, এবং সেই সাবজেক্টগুলো খুব অল্প পড়ে অনেক ভালো নম্বরও ক্যারি করা যায়। তাহলে সেইগুলোও কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আমার জানিয়ে দেওয়া এই বিষয়গুলোর মধ্যে তুমি হয়তো তোমার পছন্দ অনুযায়ী কিছু বেছে নিলে, কিছু কিছু সাবজেক্ট বেছে নিলে। তারপর 11-এ যখন তুমি তোমার নিজের স্কুলে ভর্তি হতে গেলে, সেখানে হয়তো দেখলে যে ওই সাবজেক্টটাই নেই তোমার স্কুলে। তাহলে সেখানে কি হবে, তোমাদের মধ্যে বেশ কিছু জনের মানসিকতা থাকবে যে আমি আমার ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে অনেক বেশি ফোকাসড হব। কেউ কেউ মানে একদম শুরুতে ক্লাস 12 থেকেই জব ওরিয়েন্টেড চিন্তাভাবনা নিয়ে নিচ্ছ যে আমাকে এখন থেকেই, অনেকটা লং টার্মে নয়, এখন থেকেই আমি কিছু একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে যেতে চাই। তো এই ধরনের ভাবনা চিন্তা যাদের থাকবে তাদেরকে বলবো, তোমার নিজের স্কুলে যদি নাও থাকে সাবজেক্টটা, আর সেই সাবজেক্টটা যদি তোমার পছন্দের তালিকার সাবজেক্ট হয়, তাহলে তোমাকে তার প্রয়োজনে যদি পার্শ্ববর্তী স্কুলে ভর্তি হতে হয়, সে কাজটাও কিন্তু তোমরা অবশ্যই করবে। কারণ এটা টোটালটাই তোমার ভবিষ্যতের বিষয়। এখানে কিন্তু তোমার এটা ভাবলে চলবে না যে সহপাঠী হিসাবে যাদের সঙ্গে তুমি এতদিন কাটালে, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যাদের পাশে বসে যাদের সঙ্গে তুমি বেড়ে উঠলে, সেই বন্ধুদেরকে তাহলে হয়তো পাবে না, যেহেতু স্কুল চেঞ্জ করতে হবে, সেখানে একটা নতুন পরিবেশ, সেখানে তুমি মানাতে পারবে কিনা, এই রকম ভাবনা চিন্তার কোনো কারণ নেই। হয়তো নতুন পরিবেশে একটু সময় লাগবে তোমার মানিয়ে নিতে, কিন্তু সেটাও কিন্তু তোমার কাছে যথেষ্টই একটা কমফোর্ট জোন হয়ে উঠবে কিছুদিনের মধ্যেই। কিন্তু তোমাকে ভাবতে হবে যে তোমার ভবিষ্যৎটা শুধুমাত্র তুমিই গড়তে পারো। সেখানে তোমার বন্ধুদের যে সাবজেক্টটার জন্য তাদেরকে যেতে হয়নি, তারা নিজের স্কুলে পড়ছে বলেই তুমিও আটকে যাবে, এরকম কিন্তু নয়। তোমাকে ভাবতে হবে যে তুমি কোন দিকটায় যেতে চাও, সেই অনুযায়ী তোমার বিষয়টাকে বাছতে হবে। এবং সেই বাছার পর যদি তুমি তোমার স্কুলে পেয়ে যাও, এটা তো খুবই ভালো কথা। যদি না পাও, তাহলে কিন্তু প্রয়োজনে পার্শ্ববর্তী স্কুলেও তোমাকে ভর্তি হতে হবে। সমস্ত স্কুলের সাবজেক্ট কম্বিনেশন তো এক হয় না, আর অনেক সাবজেক্ট রয়েছে, আর্টসের অনেক সাবজেক্ট রয়েছে। সব সাবজেক্ট সব স্কুলে যেহেতু থাকে না, সেই অনুযায়ী বলতে পারি যে তোমার পছন্দসই সাবজেক্ট হয়তো তুমি নাও পেতে পারো তোমার স্কুলে। তখন তোমাকে এই রকম কাজটাই করতে হবে, মানে প্রয়োজনে বন্ধুত্বকে মানে একটুখানি পিছনে রেখে হলেও তোমাকে তোমার ভবিষ্যতের কথা ভেবে অন্য স্কুলে ভর্তি হতে হবে। এইবার আসি এক একটি বিষয়ের ওপরে তোমাদেরকে জানানোর জন্য যে কোন বিষয়টা নিলে সেখানে কি রকম নাম্বার আসে, বা তুমি কতটা পড়াশোনা করতে হবে তোমাকে তার জন্য, সেই পুরো বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেব। আর এই পুরো সমস্তটা জানাতে গেলে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা তাও একটু ধৈর্য সহকারে যদি পুরোটা মন দিয়ে শোনো, তাহলে এখান থেকে তোমরা কিন্তু সত্যি অনেকটাই গাইডেন্স পাবে বলে আমার ধারণা। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়েই দেখো, এবং প্রতিটা বিষয়কে বিচার করে, নিজের বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে তবেই কিন্তু সাবজেক্টটা চুজ করো। কারণ তোমার চুজ করে নেওয়া ওই সাবজেক্টগুলো একবার যখন তুমি শুরু করে দিচ্ছ, সেখান থেকে বেরিয়ে এসে নতুন আবার কোনো সাবজেক্ট নিয়ে যে পরে শুরু করতে পারবে, এরকম কিন্তু নয়। তাই তোমাকে এখনই অনেক বেশি কনসার্ন হয়ে যেতে হবে। আর্টসের সাবজেক্ট হিসাবে তোমাদেরকে আমি যে যে সাবজেক্টগুলো সম্পর্কে আজকে আলোকপাত করব, সেই সাবজেক্টগুলো হলো ভূগোল, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, শিক্ষাবিজ্ঞান, দর্শন, নিউট্রিশন, বায়োলজি, ফিজিক্যাল এডুকেশন বা শারীর শিক্ষা, কম্পিউটার, এরকম অনেক সাবজেক্ট নিয়ে আজকে তোমাদেরকে আমি তুলে ধরবো যে কোন সাবজেক্টের ভবিষ্যৎ কীরকম, কোনটা নিয়ে কত দূর এগোনো যেতে পারে। তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো। দেখো, তোমাদের বেছে নিতে পারো এরকম যে যে সাবজেক্টগুলো আছে, তার মধ্যে একটা যে সাবজেক্টের কথা আমি প্রথমেই বলবো, সেটা হচ্ছে জিওগ্রাফি। হ্যাঁ, এই ভূগোল বিষয়টাকে তোমরা যদি বেছে নাও, তাহলে তোমাদের ক্ষেত্রে কি সুবিধা হবে। দেখো, ভূগোল বিষয়টা এমন একটা বিষয় যে এক্ষেত্রে এটা যেহেতু একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তাই এই জায়গায় অনেক বেশি স্কোর করা যায়, অনেক বেশি নাম্বার তোলা যায়। তোমাদের ভূগোল বিষয়ের 30 নম্বর থাকে প্র্যাকটিক্যাল হিসাবে, বাকিটা তোমার থিওরির ওপরে বেস করে পরীক্ষা দিতে হয়। এইবার তোমরা এখন তো জেনেই গেছো যে আগের থেকে অনেক বেশি বেশি মার্কস আসছে। আগে ভূগোলে যেখানে 70, 75, 80-র মধ্যেই থেমে থাকতো, সেখানে কিন্তু এই নাম্বারটা এখন আর ওই জায়গায় দাঁড়িয়ে নেই।
এখন 80 আপ পাওয়াটাও কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেছে। তাছাড়াও এখন তোমরা এই যে ক্লাস 11-এ ভর্তি হতে চলেছো, তোমরা এটা জেনেই গেছো যে তোমাদের সেমিস্টার সিস্টেমে কিন্তু পড়াশোনা চালু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তো আরও নাম্বার পাওয়াটা সহজই হয়ে গেল, কারণ তোমাদেরকে যে দুটো পরীক্ষা দিতে হবে তার একটা পুরো টোটালটাই এমসিকিউ বেসড, তো সেখানে অনেক বেশি স্কোর করতে পারবে। তাই বলবো যে এই বিষয়টায় হয়তো তোমরা প্রত্যেকেই যে ভূগোল চাইলেই পেয়ে যাবে এরকম কিন্তু নয়। ভূগোল এটা পেতে গেলে মোটামুটি একটা 60+ মার্কস পেতে হয় মাধ্যমিকে। সেই মার্কসটা যদি তুমি অ্যাভেল করতে পারো, যদি তুমি অর্জন করে যাও, তাহলে কিন্তু স্কুল তোমাকে ভূগোল দেবে। আর যদি তুমি ভূগোল বিষয়টা নাও, হ্যাঁ, সেক্ষেত্রে বলবো যে একেবারে হেলাফেলা করে কিন্তু এই সাবজেক্টটাকে তুমি পড়তে পারবে না। একটু হলেও তোমার ডেডিকেশন সেখানে রাখতেই হবে। তবে প্র্যাকটিক্যাল সাবজেক্ট বলে এখানে স্কোর করাটা অনেক বেশি সহজসাধ্য। তাই বললাম যে তোমরা প্রথম সাবজেক্ট হিসেবে একটা চুজ করতে পারো, সেটা হচ্ছে ভূগোল সাবজেক্ট। তাছাড়া দেখো, যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, মানে WBCS, পিএসসি, এসএসসি, এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু ভূগোল এই জায়গা থেকে অনেকটা নম্বর আসে, অনেক নম্বরের প্রশ্ন আসে। তাই তুমি যদি এই সাবজেক্টটাকে তোমার ক্লাস 11-এর একটা সাবজেক্ট হিসেবে রাখো, পরবর্তীতে তোমার কম্পিটিটিভ এক্সাম দিতে অনেকটা সুবিধে হবে। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে যেহেতু ভূগোল বিষয়ের ওপরেই ক্লাস প্রোভাইড করা হয়, তার জন্য যে আমি তোমাদেরকে এই সাবজেক্টটা চুজ করতে বলছি এটা কিন্তু কখনোই ভেবো না। তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যতের কথা ভেবেই সাবজেক্টটাকে চুজ করবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে এটাও বললাম যে মাধ্যমিকে কিন্তু তোমাদেরকে নাম্বারটা একটু বেশি পেতে হবে, তবেই তোমরা ভূগোল পাবে। তবে এই বিষয়টা সব স্কুলে থাকে এরকম কিন্তু নয়, অনেক স্কুলে থাকে না, আবার বেশ কিছু স্কুলে থাকে। তাই তোমরা যদি এই বিষয়টাকে বেছে থাকো, সেটা যদি তোমার স্কুলে থাকে তাহলে খুব ভালো কথা, যদি না থাকে তাহলে কিন্তু তোমাকে অন্যত্র ভর্তি হতে হবে ক্লাস 11-এ ভূগোলটা রাখার জন্য। তাছাড়া তোমরা ভূগোল বিষয়টা একেবারে শুরু থেকেই কিছুটা কিছুটা করে যেটা পড়ে আসছো, সেটা তোমাদের একটা পরিচিত সাবজেক্ট, তাই সেটা তোমাদের খুব বেশি অসুবিধায় পড়ার কথা নয়। প্র্যাকটিক্যালের পোর্শনটা তো প্রায় পুরোপুরি মার্কস পাওয়া যায়, একটু সঠিকভাবে পুরো বছরটা যদি তুমি ঠিকঠাক করে ক্লাসগুলো করো তাহলে অনেক ভালো নম্বর পাওয়া যায়, 30-এ 30ই পাওয়া যায়। আর বাকি থিওরির কথা বলছি, এটা তোমরা অনেক নিচু ক্লাস থেকে কিছু কিছু জিনিস পড়ে এসেছো, তবে সেটাই যে তোমার ক্লাস 11-12-এর বিষয় থাকছে একই রকম তা কিন্তু নয়, তার থেকে অনেকটাই বেশি সিলেবাসের ভলিউমটা অনেক বেশি। কিন্তু তাহলে এটা আমি তোমাদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য বলছি এরকম নয়, স্বাভাবিকভাবেই তোমার যখন ক্লাসটা উঁচু হচ্ছে তার বিস্তারটাও তো, সিলেবাসের বিস্তারটাও তো একটু বেশি হবে, তো সেই অনুযায়ী তুমি কিন্তু স্কোর অনেক বেশি করতে পারবে। এই সেমিস্টার সিস্টেমে এসে তো তোমাদের অনেক বেশি ভালো নম্বর পাবে। বেশিরভাগ জনই যারা যারা ভূগোল নেবে, আমি একদম বলে দিতে পারি বেশিরভাগ জনই কিন্তু তোমরা 90 আপ মার্কস পাবে। এরপরে আসবো যে বিষয়টার কথায়, সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস বিষয়টাও তোমাদের কাছে একটা পরিচিত সাবজেক্ট, এটাও তোমরা ছোট থেকেই পড়ে আসছো, তাই ইতিহাসে কি থাকে সেটা সম্পর্কে তোমাদের জানাই আছে। এইবার বলি যে এই সাবজেক্টটাকে তুমি কেন পছন্দ করবে, এই সাবজেক্টের নাম্বার কিরকম আসে। দেখো, আগের যে প্যাটার্ন ছিল, কোশ্চেন প্যাটার্ন বা অ্যান্সারের যেরকম ধরন ছিল, সেই অনুযায়ী হলে বলতাম যে ইতিহাসে নাম্বার তোলাটা কষ্টকর। কিন্তু বর্তমানে যে সিস্টেম এসে গেছে সেখানে বেশিরভাগটাই হচ্ছে এমসিকিউ, এসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার, সেখানে কিন্তু হিস্ট্রিতেও অনেক বেশি স্কোর করা যায়। তাছাড়া তুমি যদি এই সাবজেক্টটাকে চুজ করো, এর ভবিষ্যৎ কি না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে হিস্ট্রি থেকে কোশ্চেন আসেই আসে। তাহলে এটা যদি তোমার সাবজেক্ট থাকে, তুমি কিন্তু এক ধাপ এগিয়েই রইলে তোমার ভবিষ্যতের কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য। ইতিহাস সাবজেক্ট থেকেও ভবিষ্যতে অনেক কিছুই করার সুযোগ থাকে, তো তার মধ্যে তো একটা তুমি সেখানে টিচার হয়ে যেতে পারো, বা ভবিষ্যতে যদি সেটাকে নিয়ে আরও বেশি এগিয়ে যেতে চাও, তুমি যদি পিএইচডি করে নিতে পারো, তার অনেক রকম রাস্তা খোলা থাকবে। তো এই সাবজেক্টটাকে তুমি অবশ্যই চুজ করতে পারো যদি তোমার বিষয়টাকে ভালো লাগে। আর যদি শুরু থেকে তোমার মনে হয় যে না, আগেই তোমার ইতিহাস পড়তে ভালো লাগতো না, শুধুমাত্র রাখতে হবেই ওই সাবজেক্টের বাইরে আমি যেতে পারবো না, এটা ভেবেই এতদিন পড়াশোনা করে এসেছি, তাহলে তোমার জন্য ইতিহাস সাবজেক্টটা নয়। কিন্তু আমি বলবো যারা কম্পিটিটিভ এক্সামের কথা ভাবছো এখন থেকেই, যাদের মাথায় ঘুরছে, তারা কিন্তু ইতিহাস সাবজেক্টটাকে রাখতে পারো, কারণ এই পোর্শন থেকে কম্পিটিটিভ এক্সামে অনেক প্রশ্ন আসে। এরপর তোমাদেরকে যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে সংস্কৃত। এই সংস্কৃত সাবজেক্টটা তোমরা
7-8-এ পড়েছো, 9-10-এ তোমাদেরকে পড়তে হয়নি, তাই তোমাদের কাছে বিষয়টা একেবারে অজানা এরকম নয়। কিন্তু যেহেতু মাঝখানে 2 বছর গ্যাপ হয়ে গেছে, আর ওই 7-8-এর নলেজ দিয়ে তুমি 11-12 কভার আপ করতে পারবে না, সেখানে কিছুটা হলেও নলেজটা বেশি রাখতেই হবে। কিন্তু তাহলেও বলবো এটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে কিন্তু প্রচুর মার্কস আসে। আর শুনতে সংস্কৃত হলেও আমাদেরকে যেমন ইংলিশ যারা আমরা বাঁচবো সেখানে আমাদেরকে ইংলিশই সবটা করতে হয়, এই ক্ষেত্রে কিন্তু আলাদা পুরো ব্যাপারটা। তুমি সংস্কৃত বাঁচলেও তোমাকে যে সংস্কৃতেই সব কিছু লিখতে হবে এরকম কিন্তু নয়। সংস্কৃতের উচ্চারণে তুমি বাংলা লিখেই বাংলায় পুরো পরীক্ষাটা দিতে পারো। আর এই সাবজেক্টের কম্পিটিশনটাও কিন্তু তুলনায় অনেক কম। এই সাবজেক্টের কম্পিটিশন কম, তবে এই জায়গায় একটা দিক বলবো, যারা কম্পিটিটিভ এক্সামের কথা ভাবছো সেক্ষেত্রে কিন্তু এই সাবজেক্টের অবস্থানটা একেবারেই 0। কম্পিটিটিভ এক্সামে এই সাবজেক্ট থেকে কোনো প্রশ্ন আসে না, একেবারেই আসে না। তাই সেক্ষেত্রে তোমাকে ভাবতে হবে যে তুমি কি চাইছো। কম্পিটিটিভ এক্সাম থেকে তোমার ভবিষ্যৎ যদি গড়তে চাও সেক্ষেত্রে তোমার সংস্কৃত নেওয়া যাবে না। আর যদি তুমি স্কোরিংয়ের কথা ভাবো সেক্ষেত্রে অবশ্যই বলবো যে সংস্কৃত সাবজেক্টটা তুমি রাখো, কারণ এর সিলেবাস তুলনায় কম, এবং মানে জিওগ্রাফির তুলনায় তো অনেকটাই কম। সিলেবাস কম, তাই তোমাকে অল্প পড়েই অনেক বেশি তুমি নাম্বার অ্যাচিভ করে নিতে পারবে। আরও যেটা বলবো, তাহলে এর কি কোনো ভবিষ্যৎ নেই এমন কিন্তু নয়। এর ভবিষ্যৎ হচ্ছে তুমি ভবিষ্যতে স্কুল টিচার হতে পারো, কলেজের লেকচারার হতে পারো, প্রফেসর হয়ে যেতে পারো। সুতরাং এই সাবজেক্টটাকেও খুব স্কোরিং একটা সাবজেক্ট এবং কেরিয়ার ওরিয়েন্টেড সাবজেক্টও বলা যায়, তবে কম্পিটিটিভে এর গুরুত্ব নেই। সেই অনুযায়ী তোমরা এই সাবজেক্টটাকে বাঁচতে পারো। এরপরে তোমাদেরকে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স। এই যে বিষয়টা, এটা একেবারে তোমাদের কাছে নতুন বিষয়, একেবারে অন্য রকম বিষয়, একেবারেই নতুন। তোমরা এখনো পর্যন্ত এই বিষয়ে সেই অর্থে কিছুই পড়াশোনা করে আসোনি। একেবারে নতুন সাবজেক্ট বলে ঘাবড়ে যাওয়ার মতো কিন্তু বিষয়টা নয়। নতুন সাবজেক্ট হলেও খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, কারণ এই সাবজেক্টটা যারা চুজ করবে তারা হচ্ছে কোথায় তোমাদের স্কিল দেখাতে পারবে বিভিন্ন প্রশাসনিক ব্যাপার সম্পর্কে। এখানে দেশের আইন কানুন বিচার ব্যবস্থা, সেখানে কোন পদরা কিভাবে ক্রিয়েট হয়, সেই সমস্ত তথ্য খুঁটিনাটি সমস্ত বিষয় তোমরা জানতে পারবে। রাষ্ট্রবিজ্ঞান যারা রাখবে বা পলিটিক্যাল সায়েন্স যারা রাখবে তারা এই বিষয়ে কিন্তু পারদর্শী হয়ে উঠবে। তাছাড়া এটা কেরিয়ার অপশানের জন্য বা চাকরির পরীক্ষাগুলোর জন্য একটা খুব ভালো সাবজেক্ট। এর পরবর্তীতে তোমরা চাকরির পরীক্ষার জন্য যে পরীক্ষায় বসবে সেখানে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে। তাই এই সাবজেক্টটাকে যদি তুমি তোমার রেগুলার সাবজেক্ট হিসাবে বেছে নাও, পছন্দসই সাবজেক্ট হিসাবে যদি করে নাও মেন সাবজেক্টে, তাহলে কিন্তু তুমি ওই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেকটাই নিজেকে আগে থেকেই দক্ষ করে ফেলতে পারবে। তাছাড়া যারা ভবিষ্যতে ল নিয়ে পড়ার চিন্তা ভাবনা করছো তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা খুব দরকারি। এবার বলি স্কোরিং এর বিষয়টা। এই রাষ্ট্রবিজ্ঞান যারা রাখতে চাইছো তারা ভাবছো হয়তো যে নতুন সাবজেক্ট কিভাবে পড়তে হয়, কি করব, এরকম ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই সাবজেক্টে প্রচুর নাম্বার ওঠে, এমনকি এরকমও হয় যে তোমার যতগুলো প্রশ্নের উত্তর করতে হবে খুব সাজেস্টিভ কোশ্চেন আছে, খুব সাজেস্টিভ, এবং সেই জন্যই নম্বরটা কিন্তু এখানে যথেষ্টই তোলা সম্ভব। তাই ভয় না পেয়ে এই বিষয়টাকে তোমরা নিতে পারো। এখানে দেশের আইনানুগ সমস্ত ব্যবস্থা জানতে পারবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর কোন কোন জায়গায় কি তফাৎ রয়েছে, কোথায় মিল রয়েছে, কিভাবে সমস্ত রকম পরিকাঠামো, দেশের পরিকাঠামো কিভাবে গঠন করা হয়, শাসন ব্যবস্থা কিরকম হয়, আইনি ব্যবস্থাগুলো কিরকম ভাবে কার্যকরী করা হয়, সমস্তটা তুমি কিন্তু এই সাবজেক্ট থেকে পড়তে পারবে, যেটা কিন্তু তোমার ক্ষেত্রে একটা কিউরিসিটি তো তৈরি করবেই এবং অনেক নলেজেবল করে তুলবে তোমাকে। এরপরে তোমাদেরকে যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান। এই জায়গাটার ক্ষেত্রে তোমাদের বলবো, এই যে সাবজেক্টটা এটাও তোমাদের কাছে সম্পূর্ণ নতুন একটা সাবজেক্ট। কিন্তু নতুন সাবজেক্ট হলেও সেই একই কথা আবার পুনরাবৃত্তি করতে হচ্ছে যে নতুন সাবজেক্ট হলেও কিন্তু খুব খুব স্কোরিং একটা সাবজেক্ট, খুব সহজে অনেক বেশি নম্বর পাওয়া যায়। এখানেও কিন্তু খুব সাজেস্টিভ কোশ্চেন আসে, যেটা মানে প্রচুর নাম্বার আসে। তোমার এই সালে এই প্রশ্নটা পড়েছে, তার পরের সালে আসছে না, কিন্তু তারপরের সালে আবার আসতে পারে, এই রকম ঘুরিয়ে ফিরিয়ে মানে প্রায় একই রকম ভাবে প্রশ্নগুলো আসে। সাজেস্টিভ ভাবে প্রশ্নগুলো যেহেতু আসে তাই সেখানে স্কোর করাটাও খুব সহজসাধ্য। তবে এই সাবজেক্টের কিন্তু ভবিষ্যৎটা কি না, তুমি এখান থেকে যদি চিন্তা ভাবনার মধ্যে এটা রাখো যে তুমি ভবিষ্যতে প্রাইমারি স্কুল টিচার হবে, মানে স্কুল টিচার হবে, এরকম যদি ভাবনা চিন্তা তোমার থাকে তাহলে অবশ্যই এই সাবজেক্টটাকে তোমার রাখা উচিত।
কারণ আমাদেরকে এখন যে টেট পরীক্ষাটা দিতে হয়, যে টেট পরীক্ষাটা চালু হয়েছে, সেই টেট পরীক্ষায় অনেক প্রশ্ন আসে এই শিক্ষা বিজ্ঞান থেকে। আর সেই শিক্ষা বিজ্ঞানের যেহেতু সাজেস্টিভ কোশ্চেন, তাই তুমি সেখানে অনেক স্কোর করতে তো পারছোই। আর খুব বেশি পড়া এখানে লাগে না, খুব সামান্য পড়ে মানে এমন কিছু সাধারণ ব্যাপার যেগুলো তুমি জেনেই যাচ্ছ, মানে তোমার ভেতরে আছে জিনিসগুলো তুমি জানোই, সেগুলোকে ঠিকঠাক করে ইমপ্লিমেন্ট করতে পারলেই কিন্তু তুমি এখান থেকে অনেক বেশি নাম্বার পেতে পারবে এবং এই টেট কোয়ালিফাই করতে পারবে খুব সহজেই, যদি তোমরা এই সাবজেক্টটাকে তোমাদের মেন সাবজেক্ট হিসেবে রাখো। যে বিষয়টার কথা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পরিবেশ বিদ্যা। এই পরিবেশ বিদ্যাটা আসলে কি বলতো, ভূগোলের কিছু কিছু অংশ, সেখানে জল, বায়ু, মৃত্তিকা, এই সমস্ত পরিবেশগত কিছু বিষয় নিয়ে ওই বিষয়টা তৈরি করা হয়েছে, পরিবেশ বিদ্যা বিষয়টা তৈরি করা হয়েছে। এমনকি তোমাদের এখন বিভিন্ন ক্লাসের মধ্যে এর একটা আলাদা পোর্শনই থাকে। সুতরাং এই সাবজেক্টটারও কিন্তু ভবিষ্যৎ অবশ্যই রয়েছে, আর এক্ষেত্রেও কিন্তু নাম্বার যথেষ্ট ভালো ওঠে। এই জায়গাতেও কিন্তু ডেডিকেশনটা তোমার যদি ঠিকঠাক থাকে, তুমি অনেক বেশি স্কোর করতে পারবে, অনেক ভালো স্কোর করতে পারবে। আর কম্পিটিটিভ এক্সামে তোমার এনভায়রনমেন্টের ওপর অনেক কোশ্চেন অ্যান্সারও থাকে, তাই তুমি এটাকেও কিন্তু তোমার মেন সাবজেক্ট হিসেবে রাখতেই পারো। এরপর তোমাদেরকে যে সাবজেক্টটার কথা বলবো সেটা হচ্ছে দর্শন বা ফিলোসফি। এই সাবজেক্টটাও একটা খুব স্কোরিং সাবজেক্ট। এখানেও খুব অল্প পরিমাণ পড়াশোনা করেই কিন্তু তুমি অনেক বেশি নাম্বার পেতে পারো। তবে এই সাবজেক্টের কিন্তু কেরিয়ার ওরিয়েন্টেড যে সমস্ত তোমার পরীক্ষাগুলো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসে না, একেবারেই কোনো প্রশ্ন আসে না। কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোনো প্রশ্নই আসে না। তবে তুমি এই জায়গা থেকে তাহলে ভবিষ্যৎ হিসেবে কি করতে পারো না, ভবিষ্যতে তুমি যদি টিচারশিপে জয়েন করতে চাও, তুমি যদি মনে করো যে আমি ভবিষ্যতে এই সাবজেক্টটাকে নিয়ে টিচার হব, স্কুল টিচার হয়ে যাব, তাহলে কিন্তু এই সাবজেক্টটাকে তুমি অবশ্যই বাঁচতে পারো এবং প্রচণ্ড স্কোর হয়, এখানে অনেক বেশি নম্বর অ্যাচিভ করা যায়। তাছাড়া এখন ওই যে বললাম তোমাদের যে সেমিস্টার সিস্টেমে যে পরীক্ষা পদ্ধতি চলে আসছে, সে জায়গায় তো নম্বরটা আরও বেশি আসতে পারে, তাই তুমি কিন্তু তোমার একটা সাবজেক্ট হিসেবে এটাকেও চুজ করতে পারো। এরপরে যে সাবজেক্টের কথা বলছি সেটা হচ্ছে বায়োলজি। এই সাবজেক্টটাও হচ্ছে খুব খুব বেশি নম্বর ওঠে এবং যারা তোমাদের যাদের কথা বলছিলাম, যারা ফোর্থ সাবজেক্ট হিসাবে বা তোমার অপশনাল সাবজেক্ট হিসেবে, ঐচ্ছিক বিষয় হিসাবে একটা সাবজেক্ট রাখবে যেটা খুব স্কোরিং সাবজেক্ট, সেক্ষেত্রে বলবো যারা আর্টস নিয়ে সাধারণত পড়াশোনা করে, সেখানে তারা ফোর্থ সাবজেক্ট হিসাবে একটা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে রাখেই, এটা বায়োলজিটাকে রাখেই, কারণ এই সাবজেক্টে এত বেশি মার্কস ওঠে যে সেটাকে কিন্তু অপশান হিসাবে রাখা থাকলো, যদি অন্য কোনো সাবজেক্টে সেই অর্থে নাম্বার না আসে তাহলে ওখান থেকে নাম্বারটা কিন্তু তোমার অ্যাড হয়ে যাবে। সুতরাং তুমি বায়োলজি সাবজেক্টটাকে তোমার ফোর্থ সাবজেক্ট হিসেবেও রাখতে পারো, মেন সাবজেক্ট হিসেবেও রাখতে পারো, কারণ এখান থেকে অনেক বেশি স্কোর করা সম্ভব হয়। আরও যে সাবজেক্টটার কথা তোমাদেরকে আমি জানাবো সেটা হচ্ছে কম্পিউটার। কম্পিউটার এই সাবজেক্টটাকে কিন্তু তোমাদের মধ্যে এখন অনেকেই প্রেফার করছে, প্রেফার করার অবশ্যই কারণ রয়েছে, কারণ তোমরা এখন বুঝতেই পেরে গেছো, দেখছো, জানছো, বা তোমরা হয়তো অনেকে কম্পিউটারের বিভিন্ন কোর্সে অ্যাডমিটও হয়ে যাচ্ছ মাধ্যমিক পরীক্ষার পরপরই। কারণ এই কম্পিউটার কোর্সের একটা বিশেষত্বই হচ্ছে এখন আমরা যে যুগে চলছি, যে মানে ব্যবস্থায় পরিচালিত হচ্ছি, সেখানে কিন্তু কম্পিউটার একটা ভীষণ মানে ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই জায়গাটা যদি তোমার জানা থাকে, তোমার যদি তার বেসটা সম্পর্কে কিছু হলেও আইডিয়া থাকে, তাহলে কি হলো, তুমি যে কোনো চাকরির পরীক্ষায় সহজেই কিন্তু সেই জায়গাটাকে ক্র্যাক করতে পারবে। এখন অনেক পরীক্ষা রয়েছে যেখানে কিন্তু এই কম্পিউটারে তোমার স্পিড কত, তুমি কতটা টাইমের মধ্যে কতটা টাইপ করতে পারছো সেটা যেমন জানা হয়, সেখানে অনেক কিছু রকমের পরীক্ষার ব্যবস্থা থাকে, যেটা কিন্তু তোমার যদি এই সাবজেক্ট চুজিংয়ে কম্পিউটার থাকে তাহলে সেটা অবশ্যই তোমার ক্ষেত্রে ভালো লাগার বিষয়। তাছাড়া এখন অনেকটা নিচু ক্লাস থেকেই তোমরা স্কুলেও কিছুটা করে কম্পিউটার করছো, আর আমার মনে হয় আমি আমার স্টুডেন্টদেরকে দেখে যেটুকু বুঝেছি যে কম্পিউটারের এই ক্লাসটা তারা এতটাই আগ্রহ সহকারে করে, এতটাই ভালোবেসে করে যে মুখিয়ে থাকে সপ্তাহের কোন দিনটাতে ওই ক্লাসটা আছে এবং তারা কম্পিউটারের পাশে গিয়ে বসার সুযোগটা পাচ্ছে কিনা, কারণ সবার বাড়িতে তো সুযোগ থাকে না, সবাই সেখানে করতে পারে না। তো যাদের বাড়িতে সুযোগ আছে তারা তো নিয়মিতভাবেই করে, যাদের সুযোগটা নেই তারা মুখিয়ে থাকে স্কুলের কোন দিনে সে ওই ক্লাসটা পাবে।
কারণ সমস্তটাই প্র্যাকটিক্যালি করতে পারছে, নতুন একটা জগৎ, নতুন কিছু, সমস্তটা খুব খেলার ছলে সুন্দরভাবে তারা করতে আগ্রহী হয়। তো তোমাদের ক্ষেত্রেও আমার মনে হয় কম্পিউটার সাবজেক্টটাকে যদি তুমি নিতে পারো এবং সেটাকে ভালোবেসে করতে পারলে অবশ্যই এটাও খুব স্কোরিং সাবজেক্ট এবং ভবিষ্যতের জন্য অবশ্যই খুবই ভালো একটা সাবজেক্ট। বহু জায়গায় এরকম ডাটা এন্ট্রির কাজ, নানান রকম বিভিন্ন কাজে কিন্তু কম্পিউটারের এখন অনেক প্রচলন এসে গেছে। সেই জায়গাটা যদি তোমার দক্ষতা থাকে তাহলে তুমি অনেকটাই এগিয়ে থাকলে। এরপর যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে শারীর শিক্ষা, অর্থাৎ ফিজিক্যাল এডুকেশনের বিষয়। তো এই সাবজেক্টটা কিন্তু সব স্কুলে থাকে না, অনেক স্কুলে রয়েছে, আবার বেশ কিছু স্কুল রয়েছে যেখানে কিন্তু এই সাবজেক্টটা দেওয়া হয় না, বা মানে সেখানে চালু নেই। তো এই সাবজেক্টটার ভবিষ্যৎ কি, বা তোমরা এটাকে কেন পছন্দ করবে? দেখো, যারা ডিফেন্স বিভাগের দিকে যাদের ঝোঁক আছে, সেই সমস্ত ক্ষেত্রে যেমন তোমার পুলিশ, আরপিএফ, বিএসএফ, এই সব জায়গাগুলো যাদের খুব পছন্দের জায়গা, তাদের ক্ষেত্রে বলবো শারীর শিক্ষা এই বিষয়টাকে তোমরা অবশ্যই বেছে নেবে। এই বিষয়টা কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসে না, ওই ক্ষেত্রে কিন্তু তুমি কোনো ফেসিলিটি পাচ্ছ না। কিন্তু যারা এই যে কথাগুলো বললাম, অর্থাৎ পুলিশের বিভিন্ন বিভাগ, ডিফেন্সের যে সমস্ত দপ্তরগুলো রয়েছে, আরপিএফ, তোমার বিএসএফ, এই সমস্ত ক্ষেত্রে যারা খুব বেশি আগ্রহী, তাদেরকে বলবো অবশ্যই তোমরা শারীর শিক্ষা এই বিষয়টাকে বেছে নেবে। এই বিষয়টা যদি তোমাদের মেন সাবজেক্টে থাকে তাহলে কিন্তু ওই জায়গায় তোমরা অনেকটা এগিয়ে থাকবে। এরপর যে সাবজেক্টের কথা বলবো সেটা একটা খুব মজাদার সাবজেক্ট। সেটা কি? সেটা হচ্ছে নিউট্রিশন। এই নিউট্রিশন সাবজেক্টটা তোমাদের মানে সমস্ত স্কুলে নেই, অনেক স্কুলেই নেই, মানে কিছু কিছু হাতে গোনা স্কুলে তোমরা সাবজেক্টটা পাবে, বেশিরভাগ স্কুলেই কিন্তু নেই। তবে এই সাবজেক্টটা কেন মজার? কারণ দেখো, আমরা এখন যে লাইফ লিড করছি, যেরকম লাইফস্টাইল আমরা এখন চলাফেরা করছি, সেই জায়গায় দাঁড়িয়ে এই নিউট্রিশন সাবজেক্টটা যদি তোমার মেন সাবজেক্ট থাকে তাহলে তোমার সেখানে কেরিয়ারটা কি না, তুমি সেখানে একটা ভালো ডায়েটিশিয়ান হয়ে যেতে পারো। এখন দেখবে বহু জায়গাতেই রয়েছে যে ডায়েটিশিয়ান যারা, তাদের চাহিদা অনেক বেশি। কারণ আমরা যে সমস্ত রোজ দিনকার নিত্যকার যে খাবারগুলো খাই, সেই খাবারের মধ্যে অনেক কিছু যেটা আমাদের প্রয়োজনীয় নয় সেটাও আমরা খেয়ে ফেলি, যেটা আমাদের খাওয়া একেবারেই উচিত নয় সেটাও খেয়ে ফেলি। ফলে কি হয়, আমাদেরকে অনেক রকম সমস্যায় পড়তে হয়, পরবর্তীকালে ডায়েটিশিয়ানের সম্মুখীন হতে হয়, তার কাছ থেকে একটা নির্দিষ্ট প্রপার ডায়েট চার্ট নিতে হয়, সেই অনুযায়ী আমাদেরকে আবার চলতে হয়। তো এই সময়ে এসে কিন্তু এই ডায়েটিশিয়ানের চাহিদা প্রচুর বেড়ে গেছে। তাই তুমি এই নিউট্রিশন সাবজেক্টটাকে কিন্তু চুজ করতেই পারো, সেই জায়গায় তোমার কিন্তু অবশ্যই কেরিয়ার আছে। এক্ষেত্রে আরও একটা কথা তোমাদের বলতে চাই যে এই সাবজেক্টটাতেও প্রচুর স্কোর করা যায়, প্রচুর নম্বর তোলা যায়, একদম সাজেস্টিভ কোশ্চেন আসে, সেখান থেকে তুমি যথেষ্ট ভালো মার্কস পেতে পারবে। তবে কম্পিটিটিভ এক্সামে কিন্তু এক্ষেত্রে কোনো রকম প্রশ্ন আসে না। কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয়, যেগুলোর কথা তোমাদের বলছিলাম, এসএসসি, পিএসসি বা ডব্লিউবিসিএস, এই জায়গাগুলোই কিন্তু তোমার নিউট্রিশন থেকে কোনো রকম প্রশ্নই আসে না। তবে এরও কিন্তু ভবিষ্যৎ ভালো, তুমি একটা ভালো ডায়েটিশিয়ান হয়ে যেতে পারো। কোন খাবারটা ঠিক কিভাবে পরিবেশন করা উচিত, কাতে কতটা ফ্যাট, কতটা প্রোটিন, কীরকম কি আছে, সেই সম্পর্কে তুমি মানুষজনকে আলোকপাত করতে পারবে, নিজের চলাফেরা, নিজের জীবনযাত্রাটাকেও সঠিক এবং সুস্থ করতে পারবে। তাই তোমাদের এই সাবজেক্টটাও রাখতে পারো এবং এখানেও অল্প করে যথেষ্ট ভালো মার্কস পাওয়া যায়। এই ছিল তোমাদের জন্য বেছে নিয়ে আসা আমার দিক থেকে পছন্দের বেশ কিছু সাবজেক্ট, যেগুলো তোমাদেরকে স্কোর করতে অনেক বেশি সাহায্য করবে, এমনকি তোমাদের ভবিষ্যৎ কেরিয়ার হিসেবেও কিন্তু এগুলো অনেক বেশি এফেক্টিভ। এর বাইরেও এমন অনেক সাবজেক্ট রয়েছে, সেগুলো সম্পর্কে আজকে আর জানাচ্ছি না। যদি তোমাদের স্পেশালি কোনো একটা সাবজেক্ট সম্পর্কে জানার আগ্রহ থেকে থাকে, সেটা সম্পর্কে যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, সেই সাবজেক্ট সম্পর্কেও তাহলে তোমাদেরকে আমি জানিয়ে দেব। আমার বেছে নিয়ে আসা আর্টসের পছন্দসই যে সাবজেক্টগুলোর কথা বললাম, সেখান থেকে তোমাদের জন্য আরেকটু বলতে চাই, মানে একদম ছোট করে মূল কথা যেটুকু বলতে চাই, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করতে চাইছো আর্টস বিভাগ থেকে, সেখানে তাদেরকে বলবো কম্পিটিটিভ যে কোনো এক্সাম, ডব্লিউবিসিএস, পিএসসি, এসএসসির মতো গুরুত্বপূর্ণ যে সমস্ত সাবজেক্টগুলো, সেখানে কিন্তু ইংরেজি, ভূগোল, ইতিহাস, এই সমস্ত জায়গা, রাষ্ট্রবিজ্ঞান, এই জায়গাগুলো থেকে অনেক অনেক প্রশ্ন আসে। এখন যে টেট পরীক্ষার প্রচলন হয়েছে, সেই টেটের জন্য কিন্তু এডুকেশন সাবজেক্টটা
খুব দরকারি। এরপরে যে যে সাবজেক্টগুলো আরও গুরুত্বপূর্ণ সেই হিসেবেও তোমাদেরকে আমি জানিয়েছি, সেখানে যেমন কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেখানেও কিন্তু বহু প্রশ্ন আসে। পরিবেশবিদ্যা বিষয়টা থেকেও অনেক প্রশ্ন আসে। তবে কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত সাবজেক্টগুলো থেকে একেবারেই প্রশ্ন আসে না সেটা হচ্ছে নিউট্রিশন, সংস্কৃত, তোমার ফিলোসফি, ফিজিক্যাল এডুকেশন, এই সাবজেক্টটা মানে শারীর শিক্ষা, এই সাবজেক্টটা থেকেও কিন্তু কোনো কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসে না। তাই তোমরা কোন দিকে যেতে চাইছো, কম্পিটিটিভ এক্সামের দিকে যেতে চাইছো নাকি অন্য কোনো তোমরা টিচার লাইনে আসতে চাইছো, সেই অনুযায়ী তোমরা তোমাদের কোন সাবজেক্টটা বাছবে সেটা খুব ভালো করে চিন্তা ভাবনা কিন্তু এখনই তোমাকে করে নিতে হবে। পরে গিয়ে আমি আরও ভেবে চিন্তে করবো এরকম নয়, ভর্তির আগেই তোমাকে সেই সম্পর্কে সমস্ত ধারণাটা পেয়ে যেতে হবে যাতে সহজেই তুমি ভর্তি প্রক্রিয়াটা ঠিকঠাকভাবে করে নিতে পারো এবং সেই নিয়ে তুমি কিছুটা হলেও এগিয়ে যেতে পারো। ছিল তোমাদের জন্য আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, খুব কার্যকরী মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর এর পরবর্তীতে তোমাদের সমস্ত রকম তথ্য পেতে গেলে, সমস্ত ক্লাস পেতে গেলে বা তোমার শিক্ষা সংসদের তরফ থেকে কোনো রকম আপডেট যদি ঘোষণা কিছু থাকে, সেই সমস্ত কিছু পেতে গেলে তোমাদেরকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে রাখতে হবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তুমি পেতে পারো। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের জন্য কতটা কাজে লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আজকে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।